পড়াশোনা তো শেষ, মানে স্কুল কলেজ ইত্যাদি প্রথাগত শিক্ষা আর কি। এরপরে এরপরে কি? অবশ্যই নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা, মানে সত্যি কথা বলতে কি, রোজগার করা। টাকা ছাড়া জীবনে কিছুই হয় না। আগে টাকা, টাকা দিয়ে নিজের সমস্ত কিছু তৈরি করা, তারপরে অন্য কিছু। সুতরাং জীবনে টাকার দরকার আছে, আর টাকার জন্য রোজগার তো করতেই হবে। অবশ্যই সেই রোজগার অত্যন্ত একটা রেসপেক্টফুল ওয়েতে যদি করা যায় বা নিজের ভালোবাসার কাজ দিয়ে যদি করা যায়, তাহলে তো তার কোনো তুলনাই নেই। তো এরকম ধরো একটা অবস্থার মধ্যে দিয়ে তুমি কাটাচ্ছ, মানে তুমি প্রথাগত শিক্ষা শেষ করেছো এবং এখন তুমি চাকরির জন্য চেষ্টা করছো, বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, পরীক্ষা দিচ্ছ, বা নিজের কোনো বিজনেস তৈরি করার জন্য স্ট্রাগল করছো, কিংবা হায়ার স্টাডিজের জন্য কোনো কঠিন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, অথবা কোনো স্টার্ট আপ আইডিয়া, কোনো আনকনভেনশনাল কেরিয়ার পাথকে তুমি পারসিউ করার চেষ্টা করছো। মানে জীবনে বলার মতো সিগনিফিকেন্ট কিছু করার জন্য তুমি পরিশ্রম করছো। তোমার ইনস্ট্যান্ট সমস্ত রকম গ্র্যাটিফিকেশনকে তুমি বাদ দিয়ে তুমি পরে ভবিষ্যতে যেন অনেক বেশি ভালোভাবে তুমি নিজেকে জীবনে প্রতিষ্ঠা করাতে চাও, নিজেকে নিজে খুব ভালোভাবে ভালো জায়গায় দেখতে চাও, তার জন্য চেষ্টা করছো। এরকমটা তো হয়েই থাকে না? এবং এরকম ভাবে যারা চেষ্টা করে তাদের সংখ্যা সেই অর্থে দেখতে গেলে কিন্তু খুবই কম। বেশিরভাগ মানুষ কি করে, প্রথাগত পড়াশোনা শেষ করে চাকরি পায় এবং বিভিন্ন বিশ্বমানের যে কোম্পানিগুলো আছে সেখানে কাজকর্ম করে, কিংবা তার থেকে একটু ছোটখাটো প্রাইভেট কোম্পানিজে চাকরি করে না, যাতে তাদেরকে এটা বলতে না হয় কাউকে যে আমি বেকার বা আমি এখনো কিছু করছি না, ইত্যাদি ইত্যাদি। এই প্রসঙ্গে আমি একটু পরে আসছি। তা ধরো তুমি পড়াশোনা শেষ করেছো, তারপরে এখন এই মুহূর্তে তুমি জীবনে প্রতিষ্ঠা পাওয়ার জন্য, কিছু করার জন্য সিগনিফিক্যান্ট পরিশ্রম করছো, এবং সেই সময়টা কিরকম, তোমার চারপাশে যখন সবাই প্রতিষ্ঠিত প্রায়, মানে তোমার পাড়া প্রতিবেশী, তোমার সমবয়সী যারা আছে তারা, এবং তোমার আত্মীয় স্বজন, তোমার বন্ধু বান্ধব, কাজিনস বিশেষ করে, মানে মামা মাসি কাকি এদের সন্তান সন্ততিরা, তারা মোস্ট অফ দ্য কেসেসই তারা সবাই প্রায় প্রথাগতভাবে প্রতিষ্ঠিত। তারা প্রথাগতভাবে তো ভীষণভাবে একটা চাকচিক্যময় জীবন অতিবাহিত করছে তোমার চোখের সামনে। তারা বাসে ট্রামেই চড়ছে না, তারা রোজ যাতায়াত করছে ক্যাবে, তাদের উইকেন্ড ফাইন ডাইন ছাড়া চলছে না, তাদের অনেক কিছু ছাড়াই চলছে না যেটা আগে চলতো। তুমি সেটা চোখ দিয়ে দেখছো, তারা কেউ নতুন গাড়ি কিনছে, কেউ বাড়ি কিনছে, হোয়াট এভার। কিন্তু তুমি কি করছো, তুমি স্ট্রাগল করছো, তুমি এখনো সেই অর্থে সেরকম কিছু রোজগার করছো না, এই টুকটাক আর কি পার্ট টাইম, এবং কন্টিনিউয়াসলি অনেক কিছু, অনেক ফেলিওর ফেস করছো, অনেক প্রতারণা ফেস করছো। যেহেতু তুমি একটা প্রবলেমের মধ্যে দিয়ে আছো, তুমি খুব ভালনারেবল অবস্থায় রয়েছো, তোমার কেরিয়ার একটা ভালনারেবল পজিশনে রয়েছে, তুমি অনেক কিছু ফেস করছো, মানে তোমার একটা, বলতে পারো তোমার একটা স্ট্রাগলের টাইম, তোমার একটা টাফ টাইম যাচ্ছে। তো এমত অবস্থায় যদি ধরো একটা নিমন্ত্রণ পেলে বা কোনো সোশ্যাল সিচুয়েশনে, সোশ্যাল গ্যাদারিং এ, গেট টুগেদার, ফ্যামিলি গেট টুগেদার স্পেশালি আমি মিন করছি, সেখানে গেলে সেমত অবস্থায় কি হবে, সবার সাথে দেখা হবে, সবাইকে তুমি গ্রিট করবে, বা তোমাকে সবাই গ্রিট করবে, অনেকদিন পর দেখা হবে, অনেক ভালো মন্দ গল্প গুজব, খাওয়া দাওয়া ইত্যাদি হবে, এটা এক্সপেক্টেড। কিন্তু না, আমরা সবসময় যা এক্সপেক্ট করি সেটা হয় না। কেন? ঠিক এই দৃশ্যটা দেখা যাবে না কিছু কিছু সময়, স্পেশালি যখন তুমি স্ট্রাগল করছো, তখন তুমি, তোমার কাছ থেকে বলার মতো কোনো খবর তারা পাননি, তখন কি হবে, যখন এরকম কোনো সোশ্যাল সিচুয়েশনে গেছো, তোমরা নিশ্চয়ই রিলেট করতে পারছো, এটা ফেস করেছো, তখন কি হবে, সবাই তোমাকে ভাবতে বাধ্য করবে যে তোমার এতটা বয়স হয়ে গেল, তুমি এখনো প্রতিষ্ঠা পেলে না। সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন, কিরে কেমন আছিস, কি করছিস এখন? এই ভয়ঙ্কর প্রশ্ন এই জন্যই বললাম, এটা খুবই কমন প্রশ্ন। এই ভয়ঙ্কর প্রশ্নের উত্তর যা তুমি দেবে, সেই উত্তর শুনতে কিন্তু তারা বসে নেই। একদম ঠিক।
ট্রাস্ট মি, 70%, কম করে 70% মানুষ যারা প্রশ্ন করছে, তোমাকে এই প্রশ্নটা করছে বা এরকম ধরনের কোনো প্রশ্ন করছে, তারা কিন্তু তোমার উত্তর শোনার জন্য বসে নেই। তারা কিন্তু তুমি কেমন আছো, তোমার স্ট্রাগলটা ঠিক কিরকম, তুমি কতদূর তোমার গোলের দিকে এগোলে সেটা কিন্তু দেখার জন্য তারা বসে নেই। তারা কিন্তু তাদের যেই জাজমেন্ট তোমার প্রতি, সেইটা কিন্তু ভেরিফাই করার জন্য, সেটার ভ্যালিডেশন পাওয়ার জন্য প্রশ্নটা করেছে। এবার তুমি তার উত্তরে যাই বলো না কেন, যেরকম স্ট্রাগলের কথাই বলো না কেন, যত ফেয়ার আনসার দাও না কেন, সেই ব্যক্তিটি, পার্টিকুলার ব্যক্তিকে যিনি এই প্রশ্নটা তোমাকে জিজ্ঞেস করেছেন, তিনি কিন্তু তার জাজমেন্টের সাথেই অ্যালাইন করে জিনিসটাকে বসিয়ে আলটিমেটলি কনক্লুশনে, ও তার মানে কিছু করছিস না, তাই তো। মানে এই যে পানটা, এই ব্যাপারটা কিন্তু উনি বেশ এনজয় করবেন তাড়িয়ে তাড়িয়ে, কারণ তার নিজের স্যাটিসফ্যাকশন। আজকের পডকাস্টের কোনো স্পেসিফিক বিষয় নেই। আজকে আমি এসব কথা এই জন্যই বলছি, আমাদের চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন এমন ঘটনা রয়েছে যেগুলো হামেশা ঘটছে, তোমার সাথে ঘটছে, আমার সাথে ঘটছে, সব সময় ঘটছে, সর্বক্ষণ ঘটছে। তা এইরকম কিছু ঘটনা নিয়েই আমি আজকের পডকাস্টে আলোচনা করব। কখনো কখনো এরকম হয়, এইরকমই কতগুলো জানা অজানা, কতগুলো বিহেভিয়ার, কতগুলো বডি ল্যাঙ্গুয়েজ, কতগুলো জেস্টার্স মানুষের মানে আমাদেরকে খুব কষ্ট দেয়, পীড়া দেয়। তো সেইভাবে অনেক সময় দেখা যায় যে সেই বিহেভিয়ারের ইম্প্যাক্টটা এতটাই নেগেটিভ হয় যে আমরা যে স্ট্রাগলটা করছিলাম, সেই স্ট্রাগলটা করা ছেড়ে দিই, সেই পেশেন্সটা, সেই পারসিভারেন্সটা আমাদের মধ্যে থাকে না। আমরা ডিপ্রেশনে চলে যাই, আমরা ব্লুজে থাকতে শুরু করি, মানে আমাদের খারাপ মুড চলে আসতে থাকে। তখন আমরা কি করি, আমরা সেই গোলটা নয় ছেড়ে দিই, তাড়াতাড়ি প্রতিষ্ঠা পাওয়ার জন্য আমাদের অপছন্দের কোনো একটা কেরিয়ার পারসিউ করে নিই। অ্যাটলিস্ট মানে সেরকম জায়গা নয় আমি যেখানে এক্সপ্লয়েটেড হচ্ছি, যেখানে আমাকে ফিনান্সিয়ালি অ্যান্ড ফিজিক্যালি কোনো কোনো সময় তো নিশ্চয়ই হচ্ছে, হ্যাঁ, এবং মেন্টালি এক্সপ্লয়েটেড হতে হচ্ছে, তবুও সেখানে দাঁত কামড়ে পড়ে থাকছি যাতে আমাকে ওই সোশ্যাল গ্যাদারিং এ ব্যক্তিকে উত্তর দেওয়া যায়, কিংবা ফেসবুকে স্ট্যাটাসে দেওয়া যায় ওয়ার্কিং অ্যাট অমুক প্লেস। তো এই যে ওয়ার্কিং অ্যাট অমুক প্লেস, তমুক প্লেসে কি হচ্ছে, কতটা এক্সপ্লয়েটেড তুমি হচ্ছ, কত টাকা ঘরে আনতে পারছো, বা সেই টাকা দিয়ে আদৌ তোমার অন্তত বেসিক নিডগুলো মিটছে কিনা, সেই টাকা দিয়ে কি হবে, এবং সেখানে যে এই যে ট্র্যাপে তুমি পড়ে গেলে, সেই ট্র্যাপ থেকে জীবনে কোনোদিন তুমি বার হতে পারবে কিনা, দ্যাট ডাজন্ট ম্যাটার। শুধু আর শুধুমাত্র কোনটা ম্যাটার করছে না, লোকে যখন প্রশ্ন করবে বা লোকে যখন তোমার কেরিয়ার স্ট্যাটাস জানতে চাইবে, তাহলে যেন তার উত্তরে তুমি একটা নাম, গালভারি নাম বলতে পারো যে অমুক জায়গায় আমি চাকরি করি। তো আজকের পডকাস্টটা এই কারণেই যে এই সমস্ত বিহেভিয়ারকে তুমি কি করে ডিল করবে, এই সমস্ত বিহেভিয়ারকে সাইকোলজি কিন্তু আইডেন্টিফাই করেছে, অ্যাড্রেস করেছে এবং সুন্দরভাবে নামকরণও করেছে। এবং এই বিহেভিয়ারগুলো এতটাই কমন, এতটাই ফর্মুলার মতো যে এই বিহেভিয়ারগুলোকে নামকরণের মাধ্যমে তোমরা বুঝতে পারবে, নামগুলো জানলে তোমরা বুঝতে পারবে যে এটা আর কিছুই না, এটা একটা প্যাটার্ন অফ বিহেভিয়ার, মানুষ এটা করেই থাকে সোশ্যাল সেটিংয়ে। সোশ্যাল সাইকোলজি বলছে এই মানুষগুলো এরকম বিহেভিয়ার কেন করে, তার কারণ কিন্তু তুমি নও, পার্টিকুলারলি তোমাকে যে সবসময় আঘাত করছে তা নয়। মানে এরা এরকম ধরনের মানুষকে হামেশা এইভাবেই বিহেভ করে, তাতে যে ইম্প্যাক্ট হিসেবে তার খারাপ লাগবে সেটা তারা ভাবে না, বা ভাবলেও সেটাকে তারা ধর্তব্যের মধ্যে রাখে না। কারণ একটাই, তাদের নিজের স্যাটিসফ্যাকশনটা অনেক জরুরি, নিজের সিকিউরিটিটা অনেক জরুরি। এই ইনসিকিউরিটি নিয়ে, মানুষের শো অফ বিহেভিয়ার নিয়ে আমি অলরেডি আগে একটা ভিডিও করেছি, সেই ভিডিওটা তুমি কিন্তু উপরের আই বাটনের লিঙ্কে গিয়ে তোমরা দেখতে পারো। তো আজকে আমরা এরকমই ছোট ছোট কিছু কিছু কমন বিহেভিয়ারাল প্যাটার্ন নিয়ে আলোচনা করব, যেই বিহেভিয়ারগুলো আমাদের অত্যন্ত কষ্ট দেয়, মাঝে মাঝে আমাদের গোল থেকে ডিস্ট্রাক্টেড করে দেয় আমাদের, এবং আমরা
বড্ড কনফিউজড হয়ে যাই, আমরা কি করব দিশা পাই না, বড্ড নিজেদের মাঝে মাঝে ফেইলিয়ার লুজার মনে হয়, আমরা সাকসেসের পথে আমরা বাধা পাই। যাতে করে এই সাইকোলজিক্যাল আলোচনা শোনার মাধ্যমে তোমাদের সাকসেসের পথে কোনোদিন বাধা না আসে, বড় কিছু ভাবনার পথে কোনোদিন যেন বাধা না আসে, অন্যভাবে সেটাকে ডিল করে সামনে এগিয়ে যেতে পারো, তাই জন্য এই পডকাস্টটা। তো যেটা বলছিলাম, ব্যক্তিটা তো জিজ্ঞেস করলো কি রে তুই কি করছিস, এবার তুমি আনসার দিলে খুব সাদা মনে যে হ্যাঁ আমি অমুক চাকরির জন্য প্রিপারেশন নিচ্ছি, পরীক্ষা দিচ্ছি, বা একটা বিজনেস করব, স্ট্রাগল করছি, একটা আনসার্টেনিটির মধ্যে রয়েছে, ইত্যাদি ইত্যাদি। তুমি তো ভালো মনে সাদা মনে একটা উত্তর দিলে। অপর ব্যক্তি, যেই ব্যক্তি তোমাকে প্রশ্নটি করেছে, সেই ব্যক্তি হাসি মুখে একটা ওয়ার্ড বলবে, ও আচ্ছা, মানে এরম ধরনের রিয়াকশন তাদের কাছ থেকে পাবে। এই যে ও আচ্ছা, এর মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে, এবং সেটা তোমার সামনে সাধারণত বার হবে না, তোমার পিছনে বা গিয়ে নিজের মনেই ভাবে, বা কারোর সাথে আলোচনার মুখ্য বিষয় হবে যে কিরে অমুক ছেলেটি বা মেয়েটি এখনো কিছু করে উঠতে পারলো না, ও তো অনেকটাই তো বয়স হলো, সে কবেই তো পাশ করেছে, তাই না, জানি না কি যে করছে, ওরই তো বয়সী একজন, আমার অমুক তো এখন বিদেশে রয়েছে, ওকে তো কোম্পানি থেকে বিদেশে পাঠালো, সব খরচ খরচা দিয়েছে, আর আরেকজন আমার অমুকের অমুক, সে তো এখন এখানেই আছে, কিন্তু খুব ভালো চাকরি করছে, এত টাকার প্যাকেজ পাচ্ছে, এই তো বিয়ে করলে তো রিসেন্টলি গাড়িও কিনলো, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এরকম যখন অবস্থা, তখন দেখবে নিজেদের জীবনের কোনো যদি অঘটন বা কোনো ফেইলিয়ার ঘটে ওদের, ধরো সেই যেই ব্যক্তি তোমাকে জিজ্ঞেস করেছে তার সেই ব্যক্তিরই জীবনে কোনো ঘটনা, যেমন ধরো তার ছেলে বা মেয়ের বিয়ে ঠিক হচ্ছে না, ঠিক হয়েও ঠিক হচ্ছে না, বা বিয়ে ভেঙে গেছে, বা কিছু হয়েছে, অনেক দেরি হচ্ছে বিয়ে হতে, অথচ সে সুপ্রতিষ্ঠিত, দেখতে শুনতেও ভালো, সমস্ত কিছুতেই বিয়ে ঠিক হচ্ছে না। তার কারণ হিসেবে কি বলতে পারে তারা? তার কারণ হিসেবে এটাই বলবে যে ওর ভাগ্যটা যা খারাপ, ও তো কুষ্টিতেই লেখা আছে ওর ভাগ্য ভীষণ খারাপ, অনেক বাধা জীবনের পথে। এর মধ্যে একটা প্যাটার্ন লক্ষ্য করবে তোমরা। কি প্যাটার্ন? অলরেডি হয়তো লক্ষ্যও করেছো, যে তোমার যখন স্ট্রাগল, তোমার যখন ফেইলিয়ার, তোমার যখন একটা সাকসেসের একটা ডিলে হচ্ছে, সেটার কারণ হিসেবে কিন্তু সবাই তোমাকেই দায়ী করছে, মানে তুমি খুব একটা যোগ্য নও, মানে তুমি এটাই ডিজার্ভ করো, তুমি স্ট্রাগলটাই ডিজার্ভ করো, তুমি এখন অজুহাত দিতে হবে বলে এখন স্ট্রাগল বলছো, আসলে খুব একটা কিছু জীবনে করে উঠতে পারবে না তুমি। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু তোমার ক্ষেত্রে ভাবছো, মানে তোমার এলিজিবিলিটি, তোমার ভিতরকার, তোমার ইনার এবিলিটি নিয়ে প্রশ্ন উঠছে। কিন্তু সেই ব্যক্তির যখন নিজের জীবনের কোনো অঘটন হয়, নিজের জীবনে কোনো ফেইলিয়ার আসে, নিজের জীবনে কোনো স্ট্রাগল আসে, কোনো কনফ্লিক্ট আসে, এই যেমন ধরো এই যে এক্সাম্পলটা দিলাম, তার ছেলে মেয়ের ধরো বিয়ে হতে দেরি হচ্ছে, বা সাপোজ ভেঙে গেছে, বা কিছু না কিছু, সে তখন সেটাকে এক্সটার্নাল ফ্যাক্টরকে দায়ী করবে। এক্সটার্নাল ফ্যাক্টরকে দায়ী করা মানে যেগুলো মানুষের নিজের হাতে থাকে না, যেগুলোর মানুষ শিকার হয়, ঠিক আছে? যেমন এই ধরো মানুষের ভাগ্য দেখো মানুষের হাতে নেই, লাক বলে 1%, হার্ডওয়ার্কটা নিজের হাতে আছে, মানে 99% হার্ডওয়ার্ক আর 1% লাক। যদি লাক থেকে থাকে তাহলে কি হলো, তারা তখন কি বলবে, আমার ছেলেটির বা মেয়েটির ভাগ্যটাই খারাপ, কিংবা আমার মেয়ে তো জয়েন্টে পায়নি, কারণ আসলে পরীক্ষার দিন যা হয়েছিল আর বলো না, এত শরীর খারাপ, তার মধ্যে ট্রাফিক জ্যাম, তার মধ্যে লেট হয়ে গেল এক্সাম হলে, তো ওর একেবারে মাথা কাজ করছিল না, হ্যাঁ, তারপরে তো যা ইনভিজিলেটর যা বাজে পড়েছিল না, একটুও কোঅপারেট করেননি। তো এই সমস্ত আর কি এক্সটার্নাল ফ্যাক্টর দায়ী হবে তার জয়েন্টে ভালো র্যাঙ্ক না করার জন্য, বা নিটে ভালো র্যাঙ্ক না করার জন্য। তো এইসব এই একই জিনিস যদি তোমার ক্ষেত্রে হয়, ধরো তুমি পরীক্ষার চাকরি নিট দিয়েছো, জয়েন্ট দিয়েছো, তোমার খুব একটা ভালো র্যাঙ্ক হয়নি, ও আচ্ছা ও তো ওরকমই, তোমার আইকিউ কম, তুমি পারবে না, তোমার ট্যালেন্ট নেই, তাই জন্য তুমি ভালো পরীক্ষা দাওনি, বা তুমি ডিজার্ভই করো, তুমি খুব একটা ভালো র্যাঙ্ক ডিজার্ভ করো। এই যে প্যাটার্ন, এর একটা সাইকোলজির ভাষায় একটা নাম রয়েছে, জানো তো? এই যে কোনো ঘটনাকে বিশ্লেষণ করা, এটাকে সাইকোলজি ভাষায় অ্যাট্রিবিউশন করা বলে। অ্যাট্রিবিউশন মানে কোনো একটা ঘটনাকে আমরা কিভাবে দেখবো, কিভাবে বিচার করব।
কোন কোন ফ্যাক্টরকে আমরা দায়ী করবো, কোন কোন ফ্যাক্টর উপর বেস করে ঘটনাকে আমরা বিশ্লেষণ করবো, এটাকে অ্যাট্রিবিউশন করা বলে। তো আমরা সবাই অ্যাট্রিবিউট করি, আমাদের ফেলিওর অ্যাট্রিবিউশন, আমাদের সাকসেস অ্যাট্রিবিউশন, এটসেট্রা এটসেট্রা, আরো বিভিন্ন ঘটনা। তো এই যে প্যাটার্ন, বিহেভিয়ারাল প্যাটার্ন বললাম, অন্যের অঘটনের ক্ষেত্রে তার নিজের দোষ আর নিজের অঘটনের ক্ষেত্রে তার ভাগ্যের দোষ, এই যে প্যাটার্ন, এর একটা নাম আছে সাইকোলজির ভাষায়, সাইকোলজি নামকরণ করেছে এটাকে ফান্ডামেন্টাল অ্যাট্রিবিউশন এরর। বুঝতেই পারছো, এটা একটা বিহেভিয়ারাল এরর, এটা একটা সার্টেন বায়াসনেস। সবসময় একটা পক্ষপাত দোষ এই বিহেভিয়ারে লক্ষ্য করা যাচ্ছে, মানে নিজের লোকের প্রতি পক্ষপাতিত্ব। তো সবসময় কনটেক্সচুয়াল রিজন দেবে নিজের ক্ষেত্রে, আর অন্যের যখন কোনো ফেলিয়ার আসবে, অন্যের যখন দুর্ঘটনা ঘটবে, কোনো খারাপ সময় আসবে, সেটাকে তার নিজের এবিলিটি বা তার ইন্টারনাল কোনো দোষ হিসেবে সেটাকে তারা দায়ী করবে। এবার ভাবছো তো, এইভাবেই যদি হয় তাহলে তো ভালোই হলো, কোনো পজিটিভ ঘটনার ক্ষেত্রেও কি তাই হবে? না, এটা উল্টে যাবে। কিরকম ব্যাপারটা? বেশ মজার, হাস্যকর, এখন হাসি পাচ্ছে, কিন্তু এই জিনিসগুলো কিন্তু লক্ষ্য করে দেখবে আমরা সোসাইটিতে সবসময় দেখে থাকছি। সেটা কিরকম? কোনো ধরো পজিটিভ ঘটনা ঘটলো, ধরো তুমি বিজনেসটা ভালো দাঁড় করালে, ভালো রান করছে, প্রচুর টার্নওভার আসছে তোমার, প্রচন্ড সাকসেসফুল তুমি, এবং বা তুমি কি ভালো একটা চাকরি পেলে, বা তুমি যেটার জন্য লড়ছিলে সেটা তুমি করতে সমর্থ হলে, অত্যন্ত ভালো একটা বিষয় হলো তোমার লাইফে। তখন কিন্তু তোমার এই যে অ্যাচিভমেন্ট, এটা তো একটা অ্যাচিভমেন্ট, এই যে বিরাট অ্যাচিভমেন্ট, এটাকে কিন্তু তারা ছোট করে দেখবে। ছোট করে দেখবে মানে মানে এখানে তোমার সেরকম একটা কোনো কন্ট্রিবিউশনই নেই, মানে প্রায় জিরো। জিরো কন্ট্রিবিউশন মানে তোমার কোনো এবিলিটি নেই এর মধ্যে, তোমার কোনো হার্ড ওয়ার্ক নেই, নাথিং। যেটাতে তুমি করতে পারো, মানে যেটা দিয়ে মানুষকে বাহবা দেওয়া হয়, তার এবিলিটি, তার হার্ড ওয়ার্ক, তার সমস্ত কিছু, তার ডেডিকেশন, এগুলোর কোনো ভূমিকাই নেই। কিসের ভূমিকা আছে বলো তো? তোমার সৌভাগ্যের, বা তোমার রেফারেন্সে, তোমার অমুকের সাথে কারোর চেনাশোনা ছিল, বড় কারোর মাথায় হাত ছিল, তাই বাই এনি চান্স হয়ে গেছে। ওর তো ওই প্রিভিলেজটা ছিল লাইফে, তাই হয়ে গেছে। এই তো বিজনেসটা দাঁড় করাতে পারলো, তো ওর তো বাবার অনেক টাকা ছিল, শুধু টাকা ঢাললেই যে বিজনেস হয় না, বিজনেসটাকে যে নিজের হাতে দাঁড় করাতে হয়, সেইটা কিন্তু তারা ইগনোর করলো। সেই দাঁড় করানোর কাজটা যে তুমি করেছো, সেই হার্ডওয়ার্কটা তুমি করেছো, সেই মানে সেই স্কিলটা তোমার আছে, সেটাকে কিন্তু পুরোপুরি ইগনোর করে দেবে। এই ফান্ডামেন্টাল অ্যাট্রিবিউশন এরর। আর এটা যদি নিজের ক্ষেত্রে হয়, নিজের ছেলেমেয়েরা দারুণ ব্যাগেজের চাকরি পেলো, কিংবা এরকমই কিছু একটা অ্যাচিভমেন্ট বা কোনো অ্যাওয়ার্ড পেলো, কোনো অনুষ্ঠানে গিয়ে কিছু প্রশংসা পেলো, সেইটা কিন্তু তখন তার পুরোটাই এবিলিটির জন্য। তখন কিন্তু কখনোই সেটা বলবে না যে ওর ভাগ্যে এতটাও লেখা ছিল, বা ওর সৌভাগ্য, বা ও ভীষণভাবে প্রিভিলেজ যে সবার সাপোর্ট পেয়েছে, বা ও ভীষণভাবে প্রিভিলেজ যে ওর মনিটারি সাপোর্টও ছিল। তখন দেখবে তার অ্যাট্রিবিউশন হিসেবে শুধু আর শুধুমাত্র তার যোগ্যতা, তার হার্ডওয়ার্ক, তার নিজের সন্তানের সমস্ত কিছু, সমস্ত মানে দ্য বেস্ট, মানে আমার সন্তান পৃথিবীর বেস্ট, এটা ডিজার্ভ করতো, তাই ডিজার্ভ করেছে, আমার সন্তান এই করেছে সেই করেছে, কিংবা সে যদি নিজেও হয়, সে নিজেও তাই বলার একটা টেন্ডেন্সি তাদের থাকে। তো এই যে একটা বায়াসনেস, আমার কথা হচ্ছে কোনো ঘটনার পিছনে সব ফ্যাক্টরই দায়ী থাকে। দেখো, লাক ফ্যাক্টরও থাকছে, হার্ডওয়ার্কও থাকছে, তোমার অন্য কোনো রেফারেন্স পেলে সেটা অ্যাক্সিলারেট হচ্ছে, মেইন যে জিনিসটা থাকছে সেটা কিন্তু হার্ডওয়ার্ক। সেই হার্ডওয়ার্কটা যদি না থাকে, বাদ বাকি সব থাকে, তাহলে কিন্তু কোনোদিন একটা জায়গায় তুমি দাঁড়াতে পারবে না, আজ অব্দি কেউ পারেনি। সুতরাং তার যতই পয়সা থাকুক, তার যতই ট্যালেন্ট থাকুক, ইভেন ট্যালেন্ট থাকুক, তাহলেও হার্ডওয়ার্ক বা ডেডিকেশন, পারসিভারেন্স, পেশেন্স এবং কনসিস্টেন্সি করে যাওয়ার ক্ষমতা, পিছনে লেগে থাকা, এইগুলো ছাড়া কিন্তু কোনো সাকসেসই অ্যাচিভড হয় না। তো এই জিনিসগুলো কিন্তু ফ্যাক্টর, কিন্তু আমরা যখন অ্যাট্রিবিউট করে অন্যের ক্ষেত্রে খালি পজিটিভ ঘটনা হলে তার সব এক্সটার্নাল ফ্যাক্টরকে বলে দিই, কন্টেক্সচুয়াল ফ্যাক্টরকে বলে দিই, লাক বাই চান্স হয়ে গেছে, আর নিজের গুলোতে পুরোটাই নিজে ক্রেডিট নিয়ে নিই, তো আমার কোনো, আমি তো একাই, আমি তো সব, আমি এটা ডিজার্ভ করতাম, এটসেট্রা।
তো এই যে মজার বিষয়গুলো, এগুলো কিন্তু চোখে পড়ার মতো। এরপরে যখন এরকম সোশ্যাল সেটিং এরকম কোনো জিনিস দেখবে, তখন এইসব কথাই ভাববে, রাদার কোনো রকম ডিসহার্টেন্ড হবে না। ভাববে যে এই প্যাটার্ন গুলো, তারা তো খুব ফর্মুলার মতো বিহেভ করছে, তারা এতটাই কমন যে সাইকোলজি তাকে এইভাবে ডিফাইন করতে পারে। এবার কথা হচ্ছে, এই যে অদ্ভুত বিহেভিয়ার গুলো, এগুলো কেন করে? দেখো, আমি প্রথমেই বললাম যে এই যে জিনিসগুলো যে তোমাকে বলছে, ভেবো না পার্সোনালি নিও না, ভেবো না যে শুধু তোমাকেই বলছে, কারণ তারা কিন্তু নিজের স্যাটিসফ্যাকশনের কথা ভেবে এই কাজটা করছে। তোমাকে টার্গেট করেছে, তুমি ওর শত্রু, তা কিন্তু নয়। রাদার নিজের স্যাটিসফ্যাকশন, নিজের ইনসিকিউরিটি দূর করাটাই তার লক্ষ্য। তার গোল হচ্ছে আমার থেকে পারসিভড কম, মানে সে তো পারসিভ করছে তোমাকে কম, সুতরাং তার পারসেপশনে তার থেকে কম কেউ জানলে, বা তার ঘটনা, সে স্ট্রাগল করছে, তার কিছু একটা জানলে, সেটা তার ইগোকে বুস্ট করে, যে না, আমি ওর থেকে তো ভালো পজিশনে আছি, তার মানে আমি লাইফে ওর থেকে ভালো কিছু করেছি, মানে আমি ঠিকঠাক জায়গায় রয়েছি, ওর এখনো চাকরি হলো না, বা ও এখনো প্রতিষ্ঠিত হলো না, আমি হয়ে গেছি, বা আমার সন্তান হয়ে গেছে, তার মানে সে কিছু করেছে লাইফে, আর যে স্ট্রাগল করছে সে এখনো সেরকম কিছু করতে পারেনি, বা তার সেই পোটেনশিয়ালই নেই। হ্যাঁ, সুতরাং আমার অনেক আছে, মানে এই ভেবে নিজেকে স্যাটিসফাই করা, আর কিছু না। আর ইনসিকিউরিটি, এটা সত্যি আমি যেখানে আছি সেটা সত্যি জায়গাটা সিকিউর তো, সত্যি জায়গাটা ভালো তো, উঁচু তো, এই জিনিসটাকে ক্ল্যারিফাই করার জন্য আরও বেশি বেশি করে এই প্রশ্নগুলো আসে, যারা স্ট্রাগল করে তাদের সামনে আসে, যাতে করে তাদেরকে এটা শো করে, বা তাদেরকে বুঝিয়ে, বা তাদেরকে প্রশ্ন করে, তাদের কাছ থেকে ফেলিয়ার গল্পটা জেনে নিজের ইনসিকিউরিটিটাকে দূর করা, না যায় তা ঠিকঠাক আছে। ইনসিকিউরিটি বলো বা এটাকে সেলফ স্যাটিসফ্যাকশন বলো, সবই চেন ওয়াইজ কানেক্টেড, দুটো ইন্টার কানেক্টেড। ইনসিকিউরিটি দূর হলেই স্যাটিসফ্যাকশন আসবে, এইভাবে কিন্তু জিনিসটা চলে, তাদের নিজেদের স্যাটিসফ্যাকশনের জন্য এটা চলে। আর এই যে সমস্ত শো অফ, তারা প্রতিষ্ঠিত বলে তারা এতটাই শো অফ করছে, যে তুমি ভাবছো, যে কখনো কখনো ভাবতে বাধ্য হচ্ছে, আরে সত্যি এত টাকা কামাচ্ছে যে এরা এই সমস্ত কিছু, এই লাইফস্টাইলটা অ্যাফোর্ড করতে পারছে। ট্রাস্ট মি, এই লাইফস্টাইল তাদের মধ্যে অনেকেই অ্যাফোর্ড করতে পারে না। অ্যাফোর্ড করার একটা কিন্তু ডেফিনেশন রয়েছে, একদম খুব টেকনিক্যাল ডেফিনেশন রয়েছে। অ্যাফোর্ড কখন করা যায়? অ্যাফোর্ড করা আর ইএমআইতে কেনা এক জিনিস নয়। আমি ইএমআইতে কিনলাম, মাসে মাসে টাকা দিয়ে দিয়ে আমি আমার আইফোন কিনলাম, তাহলে সেই আইফোনটা আমার নয়, আমি অ্যাফোর্ড করতে পারছি না, ঠিক আছে? সেই মুহূর্তে আমি আইফোনটা কিনবো, আমাকে ওই স্টেটাসে পৌঁছতে হবে, তাই আমি আইফোন কিনলাম। আমি মাসে মাসে ইএমআই দিলাম, ফোনের যা এমআরপি তার থেকে বেশি দিলাম, কিন্তু আমি ওটা কিনলাম। তো অ্যাফোর্ড করার একটা রুল আছে। যারা এটা ভালো বলতে পারবেন, যারা বিশেষ করে ইকোনমির দিকটা পড়েন, ইকোনমিক্স পড়েছেন, বা ফিনান্স নিয়ে যারা পড়াশোনা করছেন, তারা খুব ভালোভাবে বলতে পারবেন। আমি শুনেছি, আমার জ্ঞান অনুযায়ী অ্যাফোর্ড করার একটা রুল আছে, টেকনিক্যাল রুল। অ্যাফোর্ড করা তখনই বলতে পারবে, আমি একটা কোনো জিনিস অ্যাফোর্ড তখনই করতে পারি যখন আমি সেই জিনিসটা একবার কেনার পর আরও দুবার কিনতে পারি, তবেই আমি ওই জিনিসটা অ্যাফোর্ড করতে পারি। আমি যদি সেটা পারি না, তাহলে আমি তার থেকে কম জিনিস অ্যাফোর্ড করব। মানে এখন আমি যদি বলি আমি একটা 15 থেকে 20,000 টাকার স্মার্টফোন অ্যাফোর্ড করতে পারি, হ্যাঁ, এই 20,000 টাকা দিয়ে স্মার্টফোন আমি আরও 3 বার কিনতে পারি, তাই আমি 20,000 টাকা স্মার্টফোন অ্যাফোর্ড করতে পারি। হ্যাঁ, আমি ইএমআইতে একটা এখন আইফোন কিনেই নিতে পারি, কিন্তু আমি আরও 3 বার কি ওই আইফোনটা কিনতে পারবো? মানে ক্যাশে না। তার মানে আমি আইফোনটা এখনো অ্যাফোর্ড করতে পারি না। এটা একদম প্রমাণিত একটা রুল। এটা খুব এটা মাথায় রাখলে আমাদের ফিনান্সের ক্ষেত্রে খুব সুবিধা হয়। সুতরাং এটা একটু ভেবে দেখো। তো এই জিনিসগুলো কিন্তু এরা করে না, এরা এত ভাবে না। এরা যা কামাচ্ছে সেগুলো বেশি স্পেন্ড করছে, হয়তো সেটা ইনভেস্ট করছে না, সেভ হয়তো কিছু কিছু করে নিচ্ছে, বা করছে না, অনেকে সেটাও করে না। তুমি তো ভেতরটা জানো না, আমরা কেউ কারোরই ভেতরে কি আছে আমরা জানি না, আমরা খালি বাইরেটা দেখছি, আমরা ফেসটুকু দেখছি।
আমরা অ্যাপারেন্টলি জানি এই লাইফস্টাইল লিড করছে, প্রত্যেক সপ্তাহে বাইরে খেতে যাচ্ছে, এই গাড়ি কিনে নিল, এই আমরা কিন্তু ভেতরটা জানি না। যখন বিপদ আসে তখন ভেতরটা নাড়া পড়ে। সেই ফিনান্সিয়াল সাপোর্টটা পিছনে আছে। তাদের অনেকেরই অনেক রকম রেসপন্সিবিলিটি থাকে না, কিন্তু তোমার রয়েছে সেই রেসপন্সিবিলিটি। তোমাকে অনেক কিছু গুছিয়ে জীবনে কাজ করতে হচ্ছে। তোমার গ্র্যাটিফিকেশন গুলো যেগুলো এখন তুমি চাইলে করতে পারো ওদের মতোই বা একটু হলেও কম, কিন্তু সেইটা তুমি সেটুকু করছো না যাতে করে আর 5 কি 10 বছর পরে ওদের ধরাছোঁয়ার বাইরে গিয়ে তুমি গ্র্যাটিফাই করতে পারো নিজের নিডস গুলো। তো এটাই বলার যে যারা স্ট্রাগল করছো, যারা একটা সাকসেসের জন্য চেষ্টা করছো, নিজের কিছু তৈরি করছো, তারা কখনোই ডিসার্টেন হবে না। দিস ইজ আ লং টার্ম প্রসেস। এই ফান্ডামেন্টাল অ্যাট্রিবিউশন এরর গুলোকে একটু কাটিয়ে যাবে। ও হ্যাঁ, আরেকটাও জিনিস হয় তাদের ওই এর আগে ডিফেন্স মেকানিজম বলেছিলাম, সিগমন্ড ফ্রয়েডের কথা সাইকোলজিতে সবার খুব জানা, সাইকোলজি ভীষণ একটা পরিচিত মুখ সিগমন্ড ফ্রয়েড। তিনি বলেছেন, তিনি ডিফেন্স মেকানিজমের কথা বলেছেন যে আমরা না যেটা নিজে অ্যাকসেপ্ট করতে পারি না সেই থটস গুলো, সেই ডিজায়ার গুলো আমরা অন্যভাবে আমাদের সামনে নিজেদের সামনেই নিয়ে আসি। সেটাই হচ্ছে ডিফেন্স মেকানিজম। আমরা নিজের ফিয়ার, নিজের অ্যাংজাইটি, নিজের ইনসিকিউরিটি এগুলোকে নিজেরাই নিজেকে ধোঁকা দিই ডিফেন্ড করে। এক্ষেত্রে ওইসব ব্যক্তিদের কিন্তু প্রজেকশন ডিফেন্স ভীষণ হয়। প্রজেকশন ডিফেন্স কি? তোমাকে কিন্তু ওই যে আবার বললাম পার্সোনালি কাজে লাগায় না, তোমাকে একটা প্রজেক্টর হিসেবে কাজে লাগায়, প্রজেকশনের স্ক্রিন হিসেবে কাজে লাগায়। মানে সে তার ইনসিকিউরিটিটা, সে তার ফিয়ার ফর ফেলিওর, এটা সবার মধ্যে ভীষণ ভাবে থাকে। ফিয়ার ফর ফেলিওর, কেউ কেন বড় ডিসিশন, বড় লাইফে বড় কিছু ভাবতে পারে না, অ্যাসপায়ার করতে পারে না। কেন? কারণ তাদের মনে ফিয়ার ফর, যদি ডুবে যায় ব্যবসাটা, যদি এটা কিছু হয়ে যায় তখন আমি কি করব, যদি এটা হয়, যদি ওটা হয়, যদি হাজারটা, যদি লাখটা, যদি সেই যদি সাগরে নিজেরাই ডুবে মরে। তার থেকে বাবা ভালো আমি একটা প্রথাগত ভাবে শিক্ষা নিয়ে নিই, প্রথাগত ভাবে একটা যাই হোক চাকরি আসছে ক্যাম্পাসিং করে বা হোয়াট এভার এলস, সেটা করে একটা নিয়ে নিই, আমি রোজ রেগুলার অফিসে যাচ্ছি, এরপর আস্তে আস্তে একটা জায়গায় প্রমোশন হবে, টুকটুক টুকটুক করে সেটা বেড়ে যাবে, বা যাই হোক এই তো ভালো আছি আমি। সুতরাং আমি তার থেকেও বেটার কিছু করার জন্য সেই ফিয়ার, অথচ আমার ইচ্ছা আছে আরো অনেক বড় হব, আরো কিছু হব, এবং সেইটা আমরা সেই জায়গাটায় যেতে পারি না, সেই জায়গাটা অ্যাচিভ করতে পারি না আমাদের ফিয়ার অফ ফেলিওরের জন্য। সেই ফিয়ার অফ ফেলিওরটা তোমার স্ট্রাগল যখন সে শোনে, তখন সেটা তোমাকে ডিরেক্টলি না বলে নিজের তখন সেই জিনিসটা মনে হয় যে না ও করে ফেলছে, আমি করলাম না, তোমাকে তখন ভয় পাইয়ে দেয়, তোমাকে তখন নামিয়ে দেয়, তোমাকে প্রজেক্ট করে নিজের ফিয়ারটা, যে তুই এটা করছিস, আরে এটাকে তো অনেক রিস্ক, এটা অনেক চাপ, তুই এটা কি করছিস, এটা না করে ওখানে যা। বা তোমাকে এরকম অনেকে ইনস্ট্রাকশনও দেবে, আরে তুই কি করছিস, হ্যাঁ তুমি ধরো বললে চাকরির জন্য পরে পরীক্ষা দিচ্ছ বা হোয়াট এভার বিজনেস তৈরি করছো, ও আচ্ছা তুই তো এক কাজ করতে পারিস, তুই তো ফাঁকা আছিস, তুই ওখানে গিয়ে সিভিটা জমা দিয়ে আয়। মানে সে মনে করলো তুমি এমন একটা কাজ করছো যেটা করার পরও তোমার হাতে অনেকটা সময়, মানে তুমি অ্যাকচুয়ালি বাড়িতে বসে আছো, তুমি বোর হচ্ছ, তোমার হাতে অনেক সময়, তুমি পাচ্ছ না বলে তুমি এটা করছো, হ্যাঁ, তো ইত্যাদি ইত্যাদি অনেক কিছু। তাই তোমাকে সাজেস্ট করবে তারা যে যাও গিয়ে সিভিটা ওইখানে দিয়ে আয়, সেখানে দিয়ে আমার অমুকের মুখ দ্বারা তোর জন্য কথা বলবো, তুই তো ওখানেও দেখতে পারিস, তুই আমাকে সিভি গুলো দে, আমি ওগুলো দিয়ে আসবো। তোমাকে সিম্প্যাথি দেখিয়ে তোমার সিভি অন্যান্য জায়গায় ধরো দিল বা তোমাকে দেবে মনে করলো, মানে সে তো যদি তোমার উপকার করতে আসছে অ্যাজ ইফ এরকম ভাবে তোমাকে করুণা কর। তো এইগুলো হচ্ছে তাদের প্রজেকশন, মানে সেই ফিয়ার অফ ফিয়ার। সে তো নিজে সেই জায়গায় যেতে পারে না, তুমি যদি বাই চান্স চলে যাও কি হবে, সে ভয় পাচ্ছে, ঠিক আছে, সে তখন নিজের যেগুলো ভেবেছিল সেগুলো তোমার উপর দিয়ে চালালো, ঠিক আছে, আসলে নিজেই সেগুলো ভাবে। ফিয়ার অফ ফেলিওর তার, অ্যাংজাইটি তার, ইনসিকিউরিটি তার, ফেলিওর সে, লুজার সে। সুতরাং সবসময় জানবে মানুষের সাইকোলজিটা এইভাবে কাজ করে। কখনো মনে হয় সত্যি কথা বলতে কি এইসব কথাবার্তা, এইসব বিহেভিয়ার শুনলে বা ইনিশিয়ালি তখন সত্যিই 4-5টা দেখলে মনে হয় সত্যিই তো সবাই প্রতিষ্ঠিত, সবাই ভালো আছে, আমি কি করছি রোজ রোজ, না টাকা পয়সা আসছে, না কোনো ফিডব্যাক আসছে, না কিচ্ছু আসছে, রোজ রোজ খালি আমি
আমার কাজ করে যাচ্ছি সকাল থেকে রাত অবধি উইথ ডেডিকেশন, উইথ কনসিস্টেন্সি, হ্যাঁ কোনো কিছু সময় কোথাও ফাঁকি দিচ্ছি না, তাহলে কোথায় অসুবিধা হচ্ছে না কেন? কোথাও বলেছে, সবাই বলে চারধারে, এটা শুনেছি এবং এটা ইতিহাসও বলছে যে অনেকবার চেষ্টা করার পর যদি একটাও সফল হয় সেটার জন্যই তুমি কাজটা করছো, মানে ভবিষ্যতের কম্পাউন্ডিং এর জন্য তুমি কাজ করছো। আজকে হয়তো কিছু দিচ্ছে না, ভবিষ্যতে এই এতগুলোকে নিয়ে তুমি কম্পাউন্ড ইফেক্ট পাবে, আর সেই কম্পাউন্ডিং এ যখন তুমি সেই ইম্প্যাক্টটা তোমার জীবনে পাবে তখন দেখবে সেই ব্যক্তিরা, সেই কোট আনকোট সেই ব্যক্তিদের ধরাছোঁয়ার বাইরে তুমি চলে গেছো, তখন আবার অন্য রূপ দেখবে তুমি তাদের। তখন কি করবে? তোমাকে অ্যাফিলিয়েট করতে চাইবে। হ্যাঁ, সোশ্যাল সাইকোলজিতে নিড ফর অ্যাফিলিয়েশন এটা একটা ফ্যাক্টর। কখন আমরা নিজেকে অ্যাফিলিয়েট কার সাথে নিজেকে জড়িয়ে রাখতে পছন্দ করি? যে খুব ফেমাস, যে খুব রিচ, যার একটা মানে সুনাম রয়েছে সমাজে, তাকে বলি আমার সাথে যত দুঃসম্পর্কেরই আত্মীয় হোক, সে যদি বড় সেলিব্রিটি হন বা সে যদি খুব রিচ কেউ মানুষ হন বা বেশ ভালো একটা হন, তা আমি বলি না ও তো অমুকের, আমি অমুক হই, আরে ও তো আমার অমুকের তমুক। তো কোনো না কোনো ভাবে নিজেকে রিলেট করতে পছন্দ করি, কারণ আমি ওই লাইফস্টাইলটার সাথে নিজেকে বিলং করাতে পছন্দ করি। এই সোশ্যাল সাইকোলজিক্যাল এই ব্যাখ্যাগুলো অত্যন্ত ইম্পর্টেন্ট এই জন্য যে আমরা যখনই এইরকম বিহেভিয়ার দেখব, আমরা অত্যন্ত ফানি ওয়েতে এগুলোকে কিন্তু ব্যাখ্যা করতে পারবো নিজের কাছে। সুতরাং কোনো রকম নিজের গোলের দিকে এগিয়ে যাওয়া ছাড়া আমাদের আর এখন কিছুই করার নেই। কারোর এরকম বিহেভিয়ার প্যাটার্নে কোনো ফান্ডামেন্টাল অ্যাট্রিবিউশন এরারে খারাপ না পেয়ে শুধু নিজের দমে বিলিফ নিয়েও আমার একটা ভিডিও আছে, আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারো। এই বিলিফটাকে নিয়ে আমরা কিন্তু অনেক কিছু করতে পারি, এবং এই যে সাকসেস, এটা নিয়ে আমরা পরবর্তীতে আরেকবার আলোচনায় বসবো যে সাকসেস কি করে হয়, কি করে ভিজুয়ালাইজ করার ইফেক্ট মানুষের লাইফে, কি করে মানুষ সাকসেসফুল হবে, সেগুলো নিয়েও আমরা আলোচনা করব। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, একটা কথা মনে রাখবে, শো অফ তারাই করে যারা কোনোদিনই সেইভাবে সাকসেসফুল হতে পারবে না। তাই জন্যই বলে ওয়ার্ক হার্ড ইন সাইলেন্স, লেট ইউর সাকসেস বি ইউর নয়েজ। ভালো থেকো, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্টে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। ততক্ষণ থ্যাংক ইউ।